দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান একের রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কাজী শহীদের একক চিত্রকলা প্রদর্শনী ইম্পাস্টো। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি নিয়ে কথা বলতে আজকে আমাদের আলাপনের অতিথি হয়ে এসেছেন লেখক, গবেষক ও বিশ্লেষক আলতাফ পারভেজ। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো। যেমনটি বলছিলাম দর্শককে যে আজ একটি কালো দিন আমাদের জন্য, আমাদের ইতিহাসের জন্য একটি কালো অধ্যায় আজকের এই দিনে হয়েছিল। 1971 সালে 14 ডিসেম্বর, যেদিন আমরা আমাদের দেশের, আমাদের জাতির মেধা মননশীল কিছু মানুষকে হারিয়েছিলাম এবং তার পরবর্তীতে আসলে এর ফলাফল অনেক কিছু হয়েছে। তো সেই জায়গাতেই আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাইব যে বাংলাদেশের ইতিহাসে এই দিনটির পরে এর ফলশ্রুতিতে যে ঘটনাগুলো ঘটেছে, যা কিছু হয়েছে, এই ফলাফলটা আসলে কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে 14 ডিসেম্বর 1971 সালে যারা শহীদ হলেন বুদ্ধিজীবীরা, এরা কারা? এরা হলো বাংলাদেশের শিক্ষকদের মধ্যে, শিল্পীদের মধ্যে, সংস্কৃতি জগতের সেরা মানুষ আর কি, সবচেয়ে মেধাবী মানুষ। তো এদেরকে কেন হত্যা করা হলো? কারণ 52 সালে ভাষা আন্দোলন এবং তার আশেপাশের সময়ে, 69-এ, তার পরবর্তীতে 71 সালে, এরাই, এই মানুষগুলোই আমাদের জাতীয়তাবাদের যে ভিত্তি, রাজনীতিক ভিত্তি, সাংস্কৃতিক ভিত্তি, এগুলো তৈরি করেছিলেন। আমরা তো দেখেছি 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধটা কিন্তু হঠাৎ হয় নাই। মানে 70-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছিল, সেটা কিন্তু একদিনে হয় নাই, 69-এর আন্দোলনের ফলে হয়েছে। এবং এই 69-এর আন্দোলনের মধ্য দিয়ে যেখানে যে জাতীয়তাবাদের বিকাশ, স্ফুরণ ঘটেছে, সেইটার বুদ্ধিভিত্তিক ভিত্তি তৈরি করেছিলেন এই মানুষগুলো। এরা ছিলেন প্রকৌশলী পেশার, শিক্ষক পেশার, সংস্কৃতির জগতের, সাহিত্য জগতের সবচেয়ে মেধাবী অংশ। তো এদের হত্যা করা হলো কেন? এদের হত্যা করা হলো এই কারণে, যখন মুক্তিযুদ্ধকে কোনোভাবে পরাস্ত করা যাচ্ছিল না, যখন বাংলাদেশের জন্ম একটা বাস্তব ঘটনা হয়ে উঠেছিল, তখন প্রতিপক্ষ ভাবলো একটা প্রতিশোধ নেওয়া দরকার। এই দেশকে, এর জাতীয়তাবাদী ভিত্তিকে আমরা ধ্বংস করে দিই। এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু নজিরবিহীন। যুদ্ধ হয়, কিন্তু এই বেসামরিক মানুষকে, বুদ্ধিজীবীদের, শিল্পীদের, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের এইভাবে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা কিন্তু পৃথিবীতে বিরল। এবং এটা খুব অল্প সময়ের ভিতর মুক্তিযুদ্ধের বিপক্ষরা এই কাজটা করেছিল। এবং এইটা একটা, এর ফল হয়েছে কি, আমরা সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে বেশ পিছিয়ে গিয়েছিলাম। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতাকে যে একটা গঠনমূলকভাবে এগিয়ে নেওয়া, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া, যেই সংকটটা 54 বছর পরে আমরা এখনো টের পাচ্ছি। আমরা 90-এ পরে গণ অভ্যুত্থান হলো, 2024-এ হলো, হচ্ছে কেন? কারণ আমরা দেশটা ঠিকভাবে গড়তে পারিনি। এই গড়তে না পারার কারণ হলো ওই 14 ডিসেম্বর আমরা আমাদের সেরা মানুষগুলোকে, যারা গঠন করার কাজ করতে পারতো, তাদের হারিয়ে ফেলেছি। সেই সংকট থেকে আমরা আজও বের হতে পারিনি। একদম। এই যে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবস, 48 ঘন্টার ব্যবধান দুটি দিবসের মধ্যে, নিশ্চয়ই দুটোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে। হ্যাঁ, একটু জানতে চাইবো আপনার কাছে। দেখুন, আমাদের তো 16 ডিসেম্বর 1971 সাল
54 বছর আগে, কিন্তু এখনো ওই বাঙালির বা বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষের শ্রেষ্ঠ অর্জন কিন্তু ওই মুক্তিযুদ্ধ। আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল এখানকার মানুষ। দেখুন, ব্রিটিশরা যখন চলে যায় 1947 সালে, তারা অনেক 3টি দেশ, 2টো দেশ আকারে রেখে যায়, ভারত পাকিস্তান। কিন্তু এই 2টো দেশের ভিতর তো অনেক জাতিসত্তা ছিল। 1757 সালে তো 2টি দেশ ছিল না, অনেক জাতিসত্তা ছিল। তার মধ্যে একটা ছিল বাংলাভাষী জাতিসত্তা। তারা একটা দেশ গঠন করলো 1971 সালে। পুরো দক্ষিণ এশিয়ায় প্রথম একটা দেশ, একটা জাতি একটা স্বাধীন ভূখণ্ড তৈরি করতে পারলো। এটা একটা বড় অর্জন ছিল। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল এই দেশের মানুষের, যে আমরা একটা স্বাধীন দেশ, একটা ভূখণ্ড পেয়েছি। এখন আমরা এমন একটা সমৃদ্ধ দেশ গড়ে তুলব যেটা পুরো দক্ষিণ এশিয়ার মানুষকে পথ দেখাবে, নিপীড়িত জাতিগুলোকে স্বাধীন হতে উদ্বুদ্ধ করবে। ফলে এটা আমাদের একটা শক্তির জায়গা। এই শক্তির জায়গাটা তৈরি করেছিলেন ওই 14ই ডিসেম্বর যারা নিহত হয়েছিলেন ওই মানুষরা, এবং একদিনে সেটা তৈরি হয়নি, অনেক বছরে, অনেক প্রজন্ম ধরে সেটা এসে 70-71 একটা দানা বেঁধেছিল মুক্তিযুদ্ধে। ফলে আমাদের 16 ডিসেম্বর যেমন আমাদের একটা বিজয়ের জায়গা, একটা গৌরবের জায়গা, একটা অর্জনের জায়গা, আত্মবিশ্বাসের জায়গা, সেই দিন আমাদের মনে পড়ে যায় 14ই ডিসেম্বরের কথা, যে আমরা সেদিন আমাদের সেরা মানুষগুলোকে হারিয়ে ফেলেছিলাম, যিনি এদেশের বাঙালি নারীদের শিক্ষায় এত বড় অবদান রাখলেন, একটা শিক্ষিত প্রজন্ম গড়ে তুললেন। এবং যে না হলে দেখুন, আমাদের 18 কোটি মানুষ, 9 কোটি নারী, তাদেরকে আমরা কি অশিক্ষিত রাখবো? এই যে তারা এখন শিক্ষিত হচ্ছে, এই অনুপ্রেরণা তো বেগম রোকেয়ার মতো মানুষরাই করেছেন। অথচ তাদের দেখছি আমরা নানাভাবে হেয় করা হলো বেগম রোকেয়া দিবসে। ফলে এইটা 16 ডিসেম্বর কিন্তু এসেছে বটে বা আসছে বটে, কিন্তু 14 ডিসেম্বর আমরা বেদনার সঙ্গে স্মরণ করব অবশ্যই, এবং তাদের থেকে অনুপ্রেরণা নেওয়ার ব্যাপার আছে। এটা একই সাথে একটা কালো দিবস, কিন্তু একই সাথে ওইখান থেকে শিক্ষা নেওয়ারও ব্যাপার আছে, যে আমরা আমাদের বুদ্ধিজীবীরা কি করেছিলেন আর এখন বুদ্ধিজীবীরা কেন ওই ধরনের ভূমিকা পালন করতে পারছে না। জি, সঠিক ইতিহাস জানবার একটি বড় বিষয় আছে। এই জায়গাতে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই স্যার আপনাকে, যে এখনকার তরুণ প্রজন্মদের জন্য আসলে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস হোক, বিজয় দিবস হোক, বা যে কোনো ইতিহাসের যে কোনো দিবস হোক, সেইগুলো জানাটা আসলে কতটুকু জরুরি, এবং জানবার জন্য বা সঠিক তথ্য পাবার জন্য আসলে তারা কি করবে? দেখুন, যে কোনো দেশ, যে কোনো জাতি, যে কোনো জনপদ যদি এগুতে হয়, তার একটা শক্ত শিকড় লাগে, শক্ত রাজনৈতিক শিকড় লাগে, শক্ত সাংস্কৃতিক শিকড় লাগে। তাহলে সে একটা অনুপ্রেরণা পায় যে আমি ওই জাতির প্রতিনিধিত্ব করছি, ওই জনসমাজের প্রতিনিধিত্ব করছি। এবং পৃথিবীতে যারা এখন এগুচ্ছে, দেখুন চীন গত 20-30 বছরে কত অগ্রগতি সাধন করেছে, তাদের ভিতরে একটা চীনা বোধ, চীনা সংস্কৃতির গৌরব কাজ করছে। ভারত এগুচ্ছে, এরকম নতুন নতুন, ভিয়েতনাম এগুচ্ছে। এরা কিন্তু 50 বছর আগে আমাদের মতোই ছিল। চীন 1950-এর চীন আর 1950-এর বাংলা কাছাকাছি ছিল, কিন্তু এখন প্রায় তুলনা অযোগ্য, কারণ ওর শিকড় থেকে উৎসাহ, অনুপ্রেরণা, এগুলোর তাকত, মানে শক্তি পেয়েছে। ফলে আমাদের তরুণরাও যারা এখন একটু, আমাদের কিন্তু জনসংখ্যার ধরন এমন, এখন তরুণরা বড় অংশ, তারা বাংলাদেশকে এগিয়ে নেবে। যে কোনো দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণদের উপর, তারাই এই দেশে এগিয়ে নেবে। কিন্তু তাদের জানতে হবে যে সাংস্কৃতিক শিকড়টা কোথায়, তার গৌরবের জায়গাটা কোথায়। তো সেইটা জানতে হলে এখন তরুণরা তো স্বপ্রণোদিত হয়ে জানতে পারে না, তাদেরকে জানাতেও হয়, সাহায্য করতে হয়। সেইটা করতে পারে বুদ্ধিজীবী সমাজ, সেটা করতে পারে পাঠ্যপুস্তক, সেটা করে মিডিয়া। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যের দিক হলো, বিগত দশকগুলোতে আমাদের বুদ্ধিজীবীরা বিভিন্ন দলীয়ভাবে বিভক্ত হয়ে পড়েছে। কিন্তু দেখুন, 71-এর এই বুদ্ধিজীবীরা যারা শহীদ হয়েছিলেন, তারা কিন্তু কোনো দলীয় ফ্রেমে ছিলেন না। যে শিক্ষক, উনি শিক্ষকতাই করেছেন, উনি ক্যাম্পাসের সবচেয়ে ভালো শিক্ষকই ছিলেন। ওনার পরিচয় এই ছিল না যে উনি অমুক দলের বুদ্ধিজীবী, বরং উনি একজন ভালো ইতিহাসবিদ, উনি একজন ভালো চিকিৎসক, এরকম সুনাম ছিল। এখন বিগত দশকগুলোতে স্বাধীনতার পরে আমাদের এই অবক্ষয়টা ঘটেছে, যে আমাদের বুদ্ধিজীবীরা নির্মোহভাবে সত্যকে, সাহসের কথাকে, সমৃদ্ধির পথ দেখাতে পারেনি। তারা বিভিন্ন দলের এজেন্ডার পক্ষ নিয়েছে। তারা প্রয়োজনীয় মুহূর্তে মুখ বন্ধ করে রেখেছে, অপ্রয়োজনীয় মুহূর্তে অনেক কথা বলেছে। ফলে আমাদের তরুণরা এই বুদ্ধিজীবীদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে বা স্বাধীনতা পরবর্তী সময়ে বুদ্ধিজীবীদের যে পরিবারগুলো রয়েছে, তাদের আসলে অবস্থাটা কি, সেই জায়গাতে যদি কিছু বলতেন। তারা তো চরম বেদনায় আছে। দেখুন, এত বড় একটা গণহত্যা হলো,
যেটা আমি একটু আগে বললাম পৃথিবীর ইতিহাসে বিরল, যে বেসামরিক মানুষকে তো আপনি যুদ্ধের অংশ হিসেবে হত্যা করতে পারেন না, সে তো আপনার প্রতিপক্ষ হিসেবে কোনো ভূমিকা রাখেনি, কিন্তু তাদের হত্যা করা হয়েছে এবং এই হত্যা কোনো বিচার হয়নি। দেখুন, আপনার আমার পরিবারের কেউ যদি এরকম নৃশংস হত্যার শিকার হয়, আমি যদি বিচারও না পেয়ে থাকি, আমি তো ওই মানুষটাকে ফেরত পাবো না, ওই বুদ্ধিজীবীরা আর ফিরে আসবে না, ওই ব্যক্তিগুলোকে আমরা আর পাবো না, আমরা হারিয়ে ফেলেছি চিরতরে। কিন্তু তাদের প্রতি যে অন্যায় হলো, সেটার কিন্তু বিচার হলো 54 বছর। এতগুলো বছর পরে এসেও একটি প্রশ্ন আমাদের মধ্যে সবসময় কাজ করে, যে আমরা কি আসলেও স্বাধীন হতে পেরেছি কিনা। আমরা আসলে ওইভাবে স্বাধীন হতে পারিনি, এটা দুর্ভাগ্যের দিক। কেন পারিনি? দেখুন, আমাদের দেশটা যেভাবে চলছে, আমাদের একটা পতাকা আছে, সংবিধান আছে, জাতীয় সঙ্গীত আছে, এগুলো সব আছে, এগুলো গৌরবের ব্যাপার, এগুলো অনেক দেশের নেই। কিন্তু আমাদের রাষ্ট্রটা, আমাদের পুলিশি ব্যবস্থা, আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের ওসি অফিস, আমাদের ডিসি অফিস, এগুলো 1792 সালের কর্নওয়ালিস সাহেব যেভাবে গড়ে দিয়ে গেছে, ব্রিটিশরা যেভাবে গড়ে দিয়ে গেছে, ঠিক সেভাবে আছে। আমরা 47-এ একবার স্বাধীন হলাম, আমরা 71 সালে আবার স্বাধীন হলাম, আমরা 90 একটা গণ অভ্যুত্থান করলাম সফল, 2024-এ একটা সফল গণ অভ্যুত্থান করলাম, কিন্তু গত 16 মাসের অভিজ্ঞতা ও 54 বছরের অভিজ্ঞতার মতো আমরা কোনো জায়গায় বড় ধরনের সংস্কার করতে পারলাম না। আমাদের সেই পুলিশি ব্যবস্থা রয়ে গেল যেটা 1792 সালে ছিল। তো তখন ব্রিটিশরা গড়েছিল কেন? তারা এই জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, দমন করার জন্য। তারা প্রভু, এদেরকে বৃত্ত ভাবত, এদেরকে দাস ভেবেছে, এদের নিয়ন্ত্রণযোগ্য ভেবেছে। কিন্তু এখনো ওই ব্যবস্থা দিয়ে আমরা শাসিত হচ্ছি, এখন আমরা নিজেরা নিজেদের শাসন করছি ওই ব্যবস্থা দিয়ে। তার মানে আমাদের এখানে এখনো দুটো পক্ষ, একদল প্রভু আর একদল দাস, এইভাবে আমরা আছি। এটাকে তো প্রকৃত স্বাধীনতা বলা যায় না। আবার আমাদের মনোজগতও পরাধীন হয়ে আছে একদম। আমরা এখনো ব্রিটিশ সংস্কৃতিতে আছি, আমরা এই কলোনিয়াল কালচার থেকে এখনো মুক্ত হতে পারি নাই। এই যে আপনি বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানের কথা, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা, এবং সেখানে আসলে আমরা বৈষম্য নিয়ে কথা বলেছি, যেটাই মূল বক্তব্য ছিল আসলে ওই আন্দোলনের। এবং আপনি আসলে দলিত শ্রেণী নিয়ে যেহেতু কাজ করেন, সুতরাং আমি সেই জায়গাতে নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আসলে দলিত শ্রেণী যাদেরকে আমরা বলছি, তাদের আসলে অবস্থানটা কি বা কোথায় আছে তারা? দেখুন, আজকের এই যে আমরা 14ই ডিসেম্বর স্মরণ করছি এবং আগামী দুদিন পরে 16ই ডিসেম্বর, আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু প্রধান অনুপ্রেরণা ছিল দুটি লক্ষ্য ছিল। একটা হলো অর্থনৈতিক বৈষম্যের অবসান, আর একটা হলো জাতিগত বঞ্চনার অবসান। আমরা পাঞ্জাবিদের দ্বারা অপমানিত হতাম, প্রতিদিন নিপীড়িত হতাম, এবং অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান বঞ্চিত ছিল। এই দুই বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে 71। দেখুন, এবারে 2024-এর আন্দোলনের ব্যানারই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনই পরে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। তার মানে ওই বৈষম্যের চেতনা যেটা 24-এ আমরা দেখলাম, সেটা কিন্তু ওই মূলত 71-এর চেতনা, সেটা 16ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বরের চেতনা। কিন্তু কিছু মানুষ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মানে অঙ্গীকার থেকে আমাদের বিচ্যুত করতে চাইলো, তারা 71-কে 24-এর বিপক্ষে দাঁড় করালো এবং তরুণ সমাজে অনেকটা বিভ্রান্ত হলো। ফলে এই বৈষম্যের জায়গাটা আমরা ছেড়ে দিলাম, কিছু অর্জন হলো না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বৈষম্য পীড়িত মানুষ কারা আমরা যদি তালিকা করি, আমরা পাবো কৃষি সমাজ, শ্রমিকরা, সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী এবং দলিতরা। তাহলে 2024-এর আন্দোলনের পরবর্তী সরকারের বা রাজনীতিবিদদের প্রধান কর্তব্য ছিল, যদি আমরা প্রকৃতই বৈষম্য কমাতে চাইতাম, এই 5 গোষ্ঠীর জন্য কিছু করা, শ্রমিকদের জন্য কিছু করা, নারীদের জন্য কিছু করা, দলিতদের জন্য কিছু করা, কৃষি সমাজের জন্য কিছু। কিন্তু দেখা গেল যে ঐক্যমত কমিশন হলো, সেখানে এই জনগোষ্ঠীগুলোর দাবি দেওয়া আসলো না। এখন গণভোটে যে 82টা বিষয় যাচ্ছে, হ্যাঁ জয়যুক্ত হোক, আমরা সবাই চাই, এগুলা খুবই ন্যূনতম সংস্কার প্রস্তাব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইগুলায় দলিতদের জন্য কিছু নেই। আপনি অনুসন্ধান করে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে নারীদের জন্য বড় কিছু নেই, সেখানে সংখ্যালঘুদের জন্য বড় কিছু নেই, দলিতদের জন্য একদম কিছু নেই। দেখুন, এখন 2025 সালে এখনো লাখ লাখ মানুষ আছে যাদেরকে অচ্ছুত ভাবা হয়। হোটেলে তারা একসাথে অন্যদের সাথে খেতে পারে না, তাদের সাথে কেউ আত্মীয়তা করতে যায় না, তাই তো? তাদেরকে আমরা একটা কলোনিতে রেখে দিয়েছি, তাদের কোনো ভূমি অধিকার নেই,
তারা কেউ হরিজন নামে, কেউ তেলেগু নামে, কেউ বাঁশপন নামে পরিচিত। তারা দ্বিতীয় শ্রেণীরও নয়, অনেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে আছে। আপনি যদি চা শ্রমিকদের কথা ভাবেন, এ কালে 2025 সালে সেখানে দৈনিক মজুরি 170 টাকা। বাংলাদেশের গ্রামে, আমার বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী একজন 1000 টাকা দিয়েও একজন দৈনিক শ্রমিক পাওয়া যায়। অথচ চা শ্রমিক, যেটা একটা শিল্প, গুরুত্বপূর্ণ শিল্প, সেখানে 170 টাকা মজুরি, এবং অর্থনীতিতে একটা বিরাট প্রভাব রয়েছে। তার কারণ ওরা ওই দলিত জনগোষ্ঠীর মধ্যে পড়ে। আপনি ঢাকায়, আমরা কেউ জানি না রাজধানী ঢাকা শহরে 28টি দলিত কলোনি রয়েছে। এই কলোনির বাসিন্দারা ঢাকার বয়স যতদিন, এই ঢাকাকে সজ্জিত করে, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরা 400 বছর ধরে তারা এই শহরের বিকাশের সাথে যুক্ত। এই শহরে অন্য জেলার মানুষ এসে গাড়ি বাড়ি করেছে, কিন্তু এদের কোনো ভূমি অধিকার নেই। এরা বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী একটা আইন চায় তারা, সেটাও কিন্তু এবার গণঅভ্যুত্থানে হলো না। 71 পরেও হয়নি, 24-এর পরেও হয়নি। তো এই নিচুতলার মানুষদের জন্য 54 বছর হলো বঞ্চনার ইতিহাস। ফলে আমরা যে 14 ডিসেম্বর পালন করছি, বুদ্ধিজীবীরা যে বাংলাদেশ চেয়েছিলেন তারা নেই, কিন্তু সেই বাংলাদেশ কিন্তু আমরা আজও পাইনি, তৈরি করতে পারিনি আমরা। ফলে আমাদের দায়িত্ব সেই কথাটা বারবার বলা তরুণদের, যে তোমরা ও তাদের প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম, তোমরা দেশটাকে ওইভাবে গড়ে তোলো। বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ চাই আমরা। সেটাই। কিন্তু এই বৈষম্যটা দূর করবার উপায়টা কি? উপায় তো ছাত্র জীবন দিয়েছে, 1000 মানুষ জীবন দিয়ে একটা সরকার গঠন করেছে, রাষ্ট্রের সংস্কার করতে। এটা উপনিবেশিক একটা রাষ্ট্র, এখানে প্রভু আমলাতন্ত্র এইভাবে হলে চলবে না। জনগণের সার্বভৌমত্ব থাকতে হবে, জনগণের কথা শুনতে হবে। এর একটা প্রাথমিক পদক্ষেপ হলো একটা সুষ্ঠু নির্বাচন। আমরা আশা করছি সেটা হয়তো সামনে হবে। আসলে আমরা সবসময় বলতে থাকি যে আসলে স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা বিষয়টা চর্চার বিষয়, এবং মনস্তাত্ত্বিকভাবে কোনো একটি মানুষ যদি আসলে স্বাধীন না হয়, তাকে জাতিগতভাবে স্বাধীন করাটা বেশ মুশকিল। সুতরাং সেই জায়গায় কাজ করাটা আমার কাছে মনে হয় প্রধান করণীয়। খুব ভালো লাগছিল স্যার আপনার সাথে কথা বলতে, অনেক কিছু জানা হলো। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই বিশেষ দিনে, সেজন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ, কারণ এই কথাগুলো তো বলতে চাই, বলা দরকার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।